ভাবুন, প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছোট্ট একটি লাইফ বোট ভেসে চলছে। চারিদিকে শুধু পানি। কোনো দ্বীপ নেই, কোনো জাহাজ নেই, সাহায্যের সামান্য আশাও নেই। আর সেই নৌকায় এক কিশোরের সঙ্গে আটকা পড়ে আছে একটা বিশাল হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। কিশোরটির সামনে মাত্র দুটি পথ: বাঘের হাতে মারা যাওয়া, অথবা ভয়কে নিয়ন্ত্রণ করে অসম্ভব এক যুদ্ধে বেঁচে থাকা। কিন্তু গল্পের শেষে আমরা এমন এক সত্য জানতে পারব যা পুরো ঘটনাটিকেই প্রশ্নবিদ্ধ করবে। সত্যিই কি সেই নৌকায় একটি বাঘ ছিল, নাকি ভয়ঙ্কর বাস্তবতাকে ঢেকে রাখার জন্য ছেলেটি নিজের মনে তৈরি করেছিল এক আশ্চর্য গল্প? আজ আমরা জানব 2012 সালে মুক্তি পাওয়া অসাধারণ সিনেমা লাইফ অফ পাইয়ের পূর্ণ কাহিনী। একটি গল্প যেখানে বেঁচে থাকার সংগ্রামের সাথে মিশে আছে বিশ্বাস, ভয়, নিঃসঙ্গতা এবং মানুষের মনের অজানা রহস্য। কাহিনীর শুরুতে আমরা বর্তমান সময়ের একজন লেখককে দেখতে পাই। নতুন একটি বই লেখার জন্য তিনি আকর্ষণীয় গল্প খুঁজছেন। এক পরিচিত ব্যক্তি তাকে বলেন, ভারতে জন্ম নেওয়া কিন্তু বর্তমানে কানাডায় বসবাসকারী একজন মানুষের জীবনে এমন এক ঘটনা ঘটেছে যেটা শুনলে হয়তো তার ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি হয়ে যাবে। সেই মানুষটির নাম পিসিন মলিটার প্যাটেল। সবাই তাকে সংক্ষেপে ডাকে পাই প্যাটেল। প্রাপ্তবয়স্ক পাই লেখককে নিজের শৈশবের গল্প শোনাতে শুরু করে। পাইয়ের জন্ম ভারতের পণ্ডিচেরিতে। তার বাবা সন্তোষ প্যাটেল সেখানকার একটি চিড়িয়াখানার মালিক। পাইয়ের মা ছিলেন কোমল মনের শিক্ষিত একজন নারী, আর তার বড় ভাই রবি ছিল পাইয়ের সম্পূর্ণ বিপরীত, চঞ্চল, বাস্তববাদী এবং মাঝে মধ্যে পাইকে নিয়ে মজা করতে সে ভালোবাসত। পাইয়ের আসল নাম ছিল পিসিন মলিটার প্যাটেল। ফ্রান্সের একটি বিখ্যাত সুইমিং পুলের নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল, কিন্তু স্কুলের সহপাঠীরা ভুলভাবে তার নাম উচ্চারণ করে তাকে অপমান করত। প্রতিদিনই সে একই উপহাস সহ্য করতে করতে একসময় পাই সিদ্ধান্ত নেয় নিজেই সে নিজের নতুন পরিচয় তৈরি করবে। নতুন স্কুলে গিয়ে সে ব্ল্যাকবোর্ডে একটি বৃত্ত এঁকে গণিতের বিখ্যাত ধ্রুবক পাইয়ের মান লিখতে শুরু করে। এত দীর্ঘ সময় ধরে সে সংখ্যাগুলো মুখস্থ লিখে যাচ্ছিল যে পুরো ক্লাস অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সেদিন থেকে সবাই তাকে পাই নামে ডাকতে শুরু করে। ছোটবেলা থেকেই পাই ছিল অন্যদের চেয়ে আলাদা। পৃথিবী কিভাবে চলে, মানুষের জীবনের উদ্দেশ্য কি এবং ঈশ্বর কি সত্যই আছেন কিনা, এই সমস্ত প্রশ্ন সে সবসময় ভাবত। পাইয়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সে ধর্মের প্রতি প্রচণ্ড আগ্রহী ছিল। পাইয়ের বাবা ধর্মের বিভিন্ন কল্পকাহিনীর প্রতি অন্ধবিশ্বাসের থেকে বিজ্ঞান, যুক্তি আর চিন্তার স্বাধীনতাকে বেশি প্রাধান্য দিতেন। তাই পাই ছোটবেলা থেকেই চিন্তা ও ধর্মের বিষয়ে স্বাধীনতা পেয়েছিল। জন্মসূত্রে সে হিন্দু। ছোটবেলায় হিন্দু দেবদেবীদের গল্প তাকে খুব মুগ্ধ করত, কিন্তু তার কিশোর মনের কৌতূহল মিটাতে যেখানে যখন সুযোগ হয়েছে নতুন নতুন ধর্ম ও সেসব ধর্মের বিশ্বাস সম্পর্কে জানার চেষ্টা করে। এরপর পাই একই সঙ্গে হিন্দু, খ্রিস্টান ও মুসলিম হিসেবে ঈশ্বরকে খুঁজতে শুরু করে। পাইয়ের কাছে ধর্মগুলো পরস্পরের শত্রু ছিল না। সে শুধু ঈশ্বরকে ভালোবাসতে চেয়েছিল। তার বিশ্বাস ছিল ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা একাধিক হতে পারে, গন্তব্য একটাই। এছাড়াও বিভিন্ন ধর্মের মধ্যে কমন কিছু তথ্য থেকে কিছু বিশ্বাস তার হৃদয়ে গেঁথে যায়। তার মধ্যে একটা ছিল সব প্রাণীর মধ্যেই স্রষ্টার আত্মা বিদ্যমান। এই ধারণা থেকেই সে একদিন একটা ঘটনা ঘটিয়ে বসে। তাদের চিড়িয়াখানায় থাকা একটা রয়্যাল বেঙ্গল টাইগারের নাম ছিল রিচার্ড পার্কার। অদ্ভুতভাবে একজন মানুষের নাম ভুলবশত বাঘটিকে দেওয়া হয়েছিল, আর সেই নামই স্থায়ী হয়ে যায়। একদিন পাই তার ভাই রবিকে নিয়ে তাদের চিড়িয়াখানায় সেই বাঘের সাথে বন্ধুত্ব করতে যায়। কাছ থেকে বাঘের চোখে ঈশ্বরের আত্মা দেখতে চায় সে। এক টুকরো মাংস হাতে নিয়ে বাঘের খাঁচার কাছে গিয়ে বাঘকে কাছে ডাকে। সৌভাগ্যক্রমে পাইয়ের বাবা সেটা দেখতে পায় এবং সে যাত্রায় পাই বেঁচে যায়। সে পাইকে ধমকায়, বলে, তোমাকে কে এখানে আসার অনুমতি দিয়েছে? পাই বলে, আমি তো বাঘটাকে শুধু হ্যালো বলতে এসেছিলাম। পাইয়ের বাবা বলে, ওটা একটা হিংস্র প্রাণী, তোমার বন্ধু নয়। পাই বলে, ওরও তো আত্মা আছে, আমি ওর চোখে ঈশ্বরকে দেখতে চেয়েছিলাম। এরপর পাইয়ের বাবা পাইকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য একটা ছাগল এনে বাঘের সামনে বেঁধে রাখে এবং মুহূর্তেই বাঘটা ছাগলটাকে ছিঁড়ে খায়। তা দেখিয়ে বলে, দেখো, বাঘ কখনো তোমার বন্ধু হতে পারে না। তুমি যখন কারো চোখের দিকে তাকাবে তখন তোমার আত্মার প্রতিফলনই তুমি সেখানে দেখতে পাবে, অন্য কিছুই নয়। এই শিক্ষা পাইয়ের মনে একটা গভীর ছাপ ফেলে। যদিও প্রাণীদের প্রতি তার ভালোবাসা কমে যায় না, সে বুঝতে শেখে প্রকৃতিকে ভালোবাসা এবং প্রকৃতিকে বিশ্বাস করা এক নয়। তখন হয়তো সে জানত না, কয়েক বছর পর এই শিক্ষা তার জীবন বাঁচানোর সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। এভাবেই প্রাণী, ধর্ম, বিজ্ঞান আর অসংখ্য প্রশ্নের মধ্যেই পাই বড় হতে থাকে। সময় এগিয়ে যায়। কিশোর বয়সে সে আনন্দী নামের একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়। আনন্দী নাচ শিখত।
প্রথমে কৌতূহল থেকেই পাই তার নাচের অনুশীলন দেখতে যায়, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। পাইয়ের জীবন তখন বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার বাবা পরিবারকে একটি বড় সিদ্ধান্তের কথা জানান দেন। রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের কারণে পাইয়ের বাবার পক্ষে চিড়িয়াখানা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তিনি সিদ্ধান্ত নেন পরিবার সহ ভারত ছেড়ে কানাডায় চলে যাবেন। বাবার এই সিদ্ধান্তে পাই ভেঙে পড়ে। তাকে নিজের শহর, চিড়িয়াখানা এবং আনন্দীকে ছেড়ে যেতে হবে। তবুও পরিবারের সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা পাইয়ের ছিল না। বিদায়ের দিন আনন্দী পাইয়ের হাতে একটি পবিত্র সুতো বেঁধে দেয়, আর পাই নিজের পরিচিত পৃথিবীকে পিছনে ফেলে পরিবারের সঙ্গে জাহাজে উঠে পড়ে। চিড়িয়াখানার পশুগুলোকে বিদেশে বিক্রি করে দেওয়া হবে, তাই পরিবারের সঙ্গে বেশ কিছু পশুকে একটি জাপানি বিশাল মালবাহী জাহাজে তোলা হয়। জাহাজটির নাম ছিল সিমসাম। ভারত ছেড়ে যাওয়ার মুহূর্তটি পাইয়ের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। সে শুধু নিজের দেশ নয়, নিজের পরিচিত পৃথিবী, স্মৃতি এবং ভালোবাসার মানুষদেরকেও পিছনে ফেলে যাচ্ছিল। কিন্তু পাই তখনও জানত না সামনে এমন একটি রাত অপেক্ষা করছে যা তার পুরো পরিবার, তার শৈশব এবং তার স্বাভাবিক জীবনকে চিরদিনের জন্য কেড়ে নেবে। জাহাজটি সমুদ্রের মধ্যে এগিয়ে যাচ্ছে। এক রাতে প্রচণ্ড ঝড় শুরু হলো। ঝড়ের শব্দে পাইয়ের ঘুম ভেঙে গেলে সে রবিকে ডাকে ছাদে গিয়ে সমুদ্রের ঝড় উপভোগ করার জন্য। রবি সায় না দিলে সে একাই চলে যায় ছাদে। তাদের জাহাজটি বিশাল ঢেউয়ের মধ্যে ভয়ঙ্করভাবে দুলতে থাকে। বজ্রপাতের শব্দ আর উত্তাল সমুদ্রের দৃশ্য দেখে পাই প্রথমে মুগ্ধ হয়েছিল। বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে সে গভীর রাতে মাঝ সমুদ্রের প্রকৃতির ভয়াবহ খেলা উপভোগ করছিল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সে বুঝতে পারে এটি কোনো সাধারণ ঝড় নয়, সে এক প্রলয়ঙ্করী ঝড়। জাহাজের ভেতরে পানি ঢুকতে শুরু করে। নিচ থেকে জাহাজের নিরাপত্তা কর্মীরা বিপদ সংকেত দিচ্ছে। সে দ্রুত নিচে নামার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জাহাজটি পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে। কোনো রকমে জীবন নিয়ে সে জাহাজের ডেস্কে এসে দেখতে পায় তাদের পশুগুলো ঝড়ের তোড়ে এদিক সেদিক ছোড়াছুড়ি হচ্ছে। জাহাজের নিরাপত্তা কর্মীরা পাইকে জোর করে একটি লাইফ বোটে পাঠিয়ে দেয় এবং উপর থেকে একটা জেব্রাও ছিটকে পড়ে সে বোটে। পাই চিৎকার করে তাদের জানাতে চেষ্টা করে তার পরিবার এখনও জাহাজের ভেতরে রয়েছে, কিন্তু ঝড়, ঢেউ আর মানুষের আতঙ্কের মধ্যে কেউ কারো কথা শুনল না। এরপর বিশাল এক ঢেউ এসে সব কিছু আলাদা করে দেয়। লাইফবোটটি জাহাজ থেকে দূরে সরে যায়। অসহায় পাই তাকিয়ে দেখে আলো জ্বলা বিশাল জাহাজটি ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছে। সেই জাহাজের সঙ্গে ডুবে যায় তার বাবা, মা এবং ভাই। মাত্র কয়েক মিনিটের মধ্যে পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে যায় পাই। অন্ধকার সমুদ্রে আকাশের প্রতিফলিত ক্ষীণ আলোতে পাই দেখতে পায় কেউ একজন তার লাইফ বোটের দিকে সাঁতরে আসছে। প্রথম দিকে পাই ভেবেছিল এটি তার বাবা, কিন্তু পরে বুঝতে পারে এটা সেই রয়্যাল বেঙ্গল টাইগার পার্কার। কিন্তু তার বিপদ এখানেই শেষ হয়নি। লাইফ বোটে পাই ছাড়াও এসে পড়েছিল কয়েকটি পশু, একটি আহত জেব্রা, একটি হায়না এবং অরেঞ্জ জুস নামে একটি ওরাং ওটাং। জেব্রাটির একটি পা ভেঙে গিয়েছিল, সে নড়াচড়া করতে পারছিল না। হায়নাটি ক্রমেই হিংস্র হয়ে উঠছিল। ক্ষুধা এবং আতঙ্ক তাকে নিয়ন্ত্রণহীন করে তুলছিল। পাই নৌকার সামনের দিকে বসে অসহায়ভাবে সবকিছু দেখতে থাকে। একসময় হায়নাটি আহত জেব্রার ওপর আক্রমণ করে বসে। জেব্রাটি বেঁচে থাকার চেষ্টা করলেও তার পালানোর কোনো পথ ছিল না। এরপর অরেঞ্জ জুস হায়নাটিকে বাধা দেওয়ার চেষ্টা করে। কয়েক মুহূর্তের জন্য মনে হয় শক্তিশালী ওরাং ওটাংটি হায়নাকে পরাজিত করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত হায়না তাকেও হত্যা করে। পায়ের সামনে এখন শুধু সেই ভয়ঙ্কর প্রাণীটি দাঁড়িয়েছিল। হায়নাটি ধীরে ধীরে তার দিকেও এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই লাইফবোটের ত্রিপলের নিচ থেকে বেরিয়ে আসে আরও এক ভয়ঙ্কর প্রাণী, রিচার্ড পার্কার। এক মুহূর্তের মধ্যেই বাঘটি হায়নাটার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে। পাই তখন বুঝতে পারে সে একা নয়, তার লাইফবোটে আছে এমন এক শিকারী যে ক্ষুধার্ত হলে তাকে হত্যা করতে এক মুহূর্তও দ্বিধা করবে না। এখন থেকেই শুরু হয় পাইয়ের প্রকৃত যুদ্ধ। একদিকে সীমাহীন সমুদ্র, ক্ষুধা, তৃষ্ণা এবং প্রচণ্ড রোদ, অন্যদিকে কয়েক ফুট দূরে বিশাল আকৃতির একটি হিংস্র বাঘ। পাই লাইফবোটের পাশে ভাসমান একটি ছোট ভেলা তৈরি করে। কয়েকটি লাইফ জ্যাকেট, দাঁড় এবং দড়ি ব্যবহার করে সে নিজের থাকার জন্য সামান্য জায়গা বানায়। কিন্তু লাইফবোটে থাকা খাবার ও পানির সরঞ্জাম সংগ্রহ করতে হলে তাকে বারবার রিচার্ড পার্কার অর্থাৎ সেই হিংস্র বাঘটার কাছে ফিরে যেতে হচ্ছে। লাইফবোটের জরুরি বক্সে পাই কিছু বিস্কুট, পানি, মাছ ধরার সরঞ্জাম, ছুরি, দড়ি এবং বেঁচে থাকার নির্দেশিকা খুঁজে পায়। প্রথম দিকে সে আশা করেছিল কয়েকদিনের মধ্যেই কোনো না কোনো জাহাজ তাকে খুঁজে পাবে, কিন্তু দিন পার হতে থাকে। চারিদিকে শুধু নীল পানি, নীল আকাশ আর হতাশা।
কোনো মানুষ নেই, কোনো ভূমি নেই, এমনকি সময়ের হিসেব রাখার মতো স্থায়ী কোনো চিহ্নও নেই। এখানে দর্শকের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, পাই কিভাবে একটি ক্ষুধার্ত বাঘের সাথে একই নৌকায় দিনের পর দিন বেঁচে থাকবে? পাই বুঝতে পারে রিচার্ড পার্কারকে শুধু ভয় পেলেই চলবে না, বাঘটিকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ লাইফ বোটটি পুরোপুরি বাঘের দখলে চলে গেলে পাইয়ের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। সে নিজের জন্য নৌকার একটি নির্দিষ্ট অংশ দাবি করে। বাঁশি, খাবার এবং সমুদ্রের ঢেউ ব্যবহার করে সে বাঘটিকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। যখন রিচার্ড পার্কার তার সীমা অতিক্রম করে, পাই বাঁশি বাজায় এবং নৌকাটিকে এমনভাবে ঘোরায় যাতে বাঘটি সমুদ্রের দুলুনিতে অস্বস্তি বোধ করে। ধীরে ধীরে বাঘটি বুঝতে শুরু করে খাবারের জন্য তাকে পায়ের উপর নির্ভর করতে হবে। কিন্তু এই সম্পর্ক বন্ধুত্বের ছিল না, এটি ছিল ভয় এবং প্রয়োজনের উপর তৈরি এক অদ্ভুত সমঝোতা। পাই মাছ ধরতে শেখে। যে ছেলেটি একসময় নিরামিষভোজী ছিল, সে এখন বেঁচে থাকার জন্য মাছ হত্যা করতে বাধ্য হয়। প্রথম মাছটি মারার পর সে কাঁদতে থাকে, নিজের বিশ্বাসের কাছে ক্ষমা চায়। কিন্তু ক্ষুধা মানুষের নীতি ও পরিচয়কে ধীরে ধীরে বদলে দেয়। একসময় সে দক্ষ শিকারীতে পরিণত হয়। সে শুধু নিজের জন্য নয়, রিচার্ড পার্কারের জন্য মাছ ধরে। বাঘটি ক্ষুধার্ত থাকলে পায়ের জীবন আরও বেশি বিপন্ন হয়ে উঠবে। সমুদ্র যেদিন শান্ত থাকে, স্বচ্ছ পানিতে ভাসমান মাছগুলো তখন স্পষ্ট দৃশ্যমান হয়। ক্ষুধার্ত বাঘটি লাইফবোট থেকে মাছগুলোকে দেখে শিকারের লোভ সামলাতে না পেরে লাফিয়ে পড়ে সমুদ্রে। এরপরে সাঁতরে আসে লাইফবোটের কাছে। পাই একবার বাঘটিকে হত্যা করার কথা ভাবে, কিন্তু তার বিবেক সায় দেয় না। সে লাইফবোটে থাকা সব খাবার, পানীয় এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে একটা ভেলা বানায়। রাতে রিচার্ড পার্কারের কথা মনে পড়লে তাকে খুঁজতে গিয়ে পাই দেখতে পায় লাইফ বোটের দড়ির সাথে সে এখনো ঝুলে আছে। বাঘটির প্রতি পায়ের খুব মায়া হয়। সে বাঘটিকে লাইফ বোটে ওঠার ব্যবস্থা করে দিয়ে ভেলা নিয়ে পানিতে চলে যায়। সমুদ্রের জীবন কখনো শান্ত, আবার কখনো ভয়ঙ্কর। কোনো কোনো রাতে পানি আয়নার মতো স্থির হয়ে যায়। পানির নিচে জেলিফিশ, মাছ এবং অসংখ্য সামুদ্রিক প্রাণী আলো ছড়াতে থাকে। মনে হয় যেন পাই তারায় ভরা আকাশের উপর ভাসছে। এ সময় একটা বিশাল আকারের নীলতিমি পায়ের ভেলার খুব কাছে এসে খাবার শিকার করার সময় পাইসহ তার ভেলা আর লাইফ বোট প্রায় নীলতিমির পেটে চলে যাওয়ার উপক্রম হয়। তবে এ যাত্রায়ও পাই বেঁচে যায়। পরদিন সকালে বাঘটাকে ট্রেনিং দেওয়ার সময় পাই লক্ষ্য করে একটা মাছ এসে তার সাথে ধাক্কা খায়। পাই মাছটাকে ধরে বাঘের মুখে ছুঁড়ে মারে খাওয়ার জন্য, কিন্তু মাছটা উড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে হাজার হাজার উড়ুক্কু মাছ বা ফ্লাইং ফিশ উড়ে আসতে থাকে। পাই এটা খুব উপভোগ করতে থাকে, সাথে পার্কারও। এদিন পাই দূরে একটা জাহাজ দেখতে পায়। তার মনে আশা জেগে ওঠে। বিপদ সংকেত পাঠানোর বন্দুক দিয়ে গুলি করে এবং ধোঁয়া উড়িয়ে সংকেত পাঠায় পাই। সে প্রাণপণে জাহাজটিকে জানাতে চেষ্টা করে সে এখানে বিপদের মধ্যে রয়েছে, কিন্তু জাহাজটা তাকে দেখতে না পেয়ে চলে যায়। পাই যেন জীবন ফিরে পেয়েও হারায়। দিন যায়। এভাবেই সমুদ্রের প্রকৃতি তার ভয়াবহ রূপে আবার ফিরে আসে। শুরু হয় ভয়ঙ্কর ঝড়। উত্তাল ঝড়ে পাই এবং তার ক্ষুদ্র লাইফবোট যেন তুলোর মতো উড়ে যাচ্ছিল, আবার ডুবে যাচ্ছিল। পাই বিধাতাকে প্রশ্ন করে, আমার কাছ থেকে তোমার নেওয়ার এখন আর কি রয়েছে? আমার বাবা, মা, ভাই সবই তো আমি হারিয়েছি, আর কি চাচ্ছ আমার কাছে? সমুদ্র শান্ত হয়। পাই ও পার্কার দুজনেই মৃত্যুর খুব কাছাকাছি। ক্ষুধার্ত আর নির্ঘুম পাই জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় তার ডিঙাটি একটা দ্বীপের কাছে ভেসে এসেছে। বাঘটিও তখন মৃতপ্রায়। সেখানে পাই এক ধরনের খাওয়ার উপযোগী গাছের শিকড় পেয়ে পেট ভরে খেয়ে নেয়। অদ্ভুত, অপূর্ব সুন্দর এই দ্বীপে এসে পায়ের মনটা আবারও প্রফুল্ল হয়ে ওঠে। এখানে অসংখ্য সবুজ গাছ, বিশুদ্ধ পানির পুকুর ও হাজার হাজার মিরক্যাট রয়েছে। রিচার্ড পার্কারও পর্যাপ্ত খাবার পায়। পায়ের হাতে আনন্দের বেঁধে দেওয়া মঙ্গলসূত্রটি পাই এখানে একটি গাছের শিকড়ের সাথে বেঁধে রাখে। রাতে ঘুমানোর জন্য পাই একটা গাছে তার থাকার জায়গা বানায়। কিন্তু এই দ্বীপটির মাঝে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক রহস্য। দিনের বেলায় দ্বীপটি জীবন দেয়, কিন্তু রাতে দ্বীপের পানি অ্যাসিডের মতো বিষাক্ত হয়ে যায়। মাছগুলো মরে ভেসে ওঠে, মিরক্যাটগুলো দ্রুত গাছে আশ্রয় নেয়, এমনকি দ্বীপের মাটিও জীবন্ত প্রাণী হজম করতে শুরু করে। এ সময় একটি ফুলের মধ্যে পাই মানুষের দাঁত খুঁজে পায়। তখন সে বুঝতে পারে তার আগেও এ দ্বীপে মানুষ এসেছিল এবং শেষ পর্যন্ত দ্বীপটি তাকে গ্রাস করেছে। পরদিন সকালে সে দ্রুত কিছু খাবার নিয়ে নৌকায় ওঠে, রিচার্ড পার্কারকেও ডেকে নেয়। অবশেষে মোট 227 দিন সমুদ্রে ভেসে থাকার পর বোটটি মেক্সিকোর একটি উপকূলে ভেসে আসে। পাই তখন
মৃতপ্রায়, গায়ে কোনো শক্তি নেই, কোনো রকমে বোট থেকে নেমে বালুর উপরে পড়ে যায়। রিচার্ড পার্কারও জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। স্থানীয় মানুষ পাইকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেয়। কিছুদিন পর খবর পেয়ে জাহাজটির মালিকানাধীন কোম্পানির 2 জাপানি কর্মকর্তা পাইয়ের সাথে সাক্ষাৎ করতে আসে। তারা জানতে চায় সিমসাম জাহাজটি কিভাবে ডুবে গেল। পাই তাদের পুরো গল্পটি বলে, জেব্রা, হায়না, অরেঞ্জ জুস, রিচার্ড পার্কার এবং 227 দিনের সমুদ্র যাত্রা। কিন্তু তদন্তকারীরা গল্পটি বিশ্বাস করতে পারে না। তখন পাই দ্বিতীয় গল্পটি বলে, আর এই দ্বিতীয় গল্পটি পুরো সিনেমাকে বদলে দেয়। পাই জানায় লাইফ বোটে কোনো জেব্রা, হায়না বা ওরাংওটাং ছিল না। সেখানে ছিল একজন আহত নাবিক, জাহাজের একজন নিষ্ঠুর বাবুর্চি, পাইয়ের মা এবং পাই নিজে। বাবুর্চি খাবার সংগ্রহের নামে আহত নাবিকের পা কেটে ফেলে। পরে সে নাবিকটিকে হত্যা করে। পাইয়ের মা বাবুর্চির নিষ্ঠুরতার প্রতিবাদ করেন। এক পর্যায়ে বাবুর্চি তাকেও হত্যা করে সমুদ্রে ফেলে দেয়। নিজের মায়ের মৃত্যু দেখে পাইয়ের ভেতর ভয়ঙ্কর কিছু জেগে ওঠে। সে বাবুর্চিকে হত্যা করে। এরপর লাইফ বোটে একমাত্র জীবিত মানুষ হিসেবে পাই এবং দিনের পর দিন সমুদ্রে ভেসে থাকে। এই গল্পে আহত জেব্রাটি ছিল আহত নাবিক, অরেঞ্জ জুস ছিল পাইয়ের মা, হায়নাটি ছিল নিষ্ঠুর বাবুর্চি, আর রিচার্ড পার্কার ছিল পাই নিজেই। অথবা আরও নির্দিষ্টভাবে বললে, বাঘটি ছিল পাইয়ের ভেতরের সেই হিংস্র সত্তা, যে সত্তাটি ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে বেঁচে থাকার জন্য হত্যা করতে পারে, কাঁচা মাছ খেতে পারে এবং নিজের মানবিক অনুভূতিগুলোকে সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। পাই হয়তো নিজের মায়ের মৃত্যু এবং নিজের হাতে একজন মানুষকে হত্যা করার সত্য মেনে নিতে পারেনি, তাই তার মন ঘটনাগুলোকে পশুদের সাথে গল্পে বদলে দিয়েছিল। এখন আমাদের সামনে 2টি গল্প। প্রথম গল্পে একটি কিশোর বাঘের সঙ্গে 227 দিন সমুদ্রে বেঁচে ছিল। দ্বিতীয় গল্পে একজন কিশোর মানুষের নিষ্ঠুরতা, মায়ের মৃত্যু এবং নিজের ভেতরের হিংস্রতার মুখোমুখি হয়েছিল। 2টি গল্পের ফলাফল একই, জাহাজ ডুবে গেছে, পাইয়ের পরিবার মারা গেছে, আর পাই শেষ পর্যন্ত মেক্সিকোতে পৌঁছেছে। কোন গল্পটি সত্য তা প্রমাণ করার মতো কোনো সাক্ষী নেই। পাই তখন তদন্তকারীদের জিজ্ঞেস করে তাদের কাছে কোন গল্পটি বেশি ভালো মনে হয়েছে। তারা প্রাণীদের গল্পটি বেছে নেয়। তাদের চূড়ান্ত রিপোর্টেও লেখা হয় পাই প্যাটেল একটি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে সমুদ্রে বেঁচে ছিল 227 দিন। বর্তমান সময়ে গল্পটি শেষ করে প্রাপ্তবয়স্ক পাই লেখকের দিকে তাকায়। সে সরাসরি প্রমাণ করে না যে ঈশ্বর আছেন, বরং সে বোঝায় মানুষের জীবনে এমন অনেক সত্য আছে যেগুলো শুধু প্রমাণের মাধ্যমে বোঝা যায় না। শেষ পর্যন্ত সিনেমাটি আমাদের একটি সরল কিন্তু গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একই ঘটনার 2টি ব্যাখ্যা দিতে থাকে। আপনার কাছে কোন গল্পটি সত্য মনে হয়েছে, বাঘের গল্প নাকি মানুষের গল্প? কমেন্টে অবশ্যই আপনার ব্যাখ্যাটি জানাবেন। এই ধরনের অসাধারণ সিনেমার ব্যাখ্যা পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কন্টেন্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আল্লাহ হাফেজ।